গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। প্রত্যেককে তোমাদের রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আমরা লাস্ট ক্লাস করেছিলাম অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জীবদেহের গঠন। তার প্রথম পার্টটা আমরা অলরেডি শুরু করেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো জীবদেহের গঠন চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা লাস্ট যতদূর পড়েছি আজকে তার পর থেকে আমরা শুরু করব। চলো তাহলে আজকের ক্লাসটা এখান দিয়ে শুরু করা যাক। তার আগে বলো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আর প্রত্যেকের পড়াশোনা কেমন চলছে আমাকে বলো। আমার লাস্ট ক্লাস, যেটা একদম প্রথম ক্লাস, অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টারটার একদম প্রথম ক্লাস যেটা আমি করিয়েছি, সেই পার্টটার থেকে যদি কারোর কোনো রকম সমস্যা থাকে আমাকে ক্লাসের শুরুতে একবার জানিয়ে দাও। কোনো রকম সমস্যা নিয়ে আমি এগোতে চাই না। হ্যাঁ, তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে বলো, সেটা আমি সমাধান করে তবেই আজকের ক্লাসটা আমি শুরু করব। বলো তাহলে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে আমি ধরেই নিচ্ছি যে সবাই বুঝতে পেরেছো আমার লাস্টের ক্লাসটা। আজকে আমরা তাহলে নতুন পার্ট শুরু করছি। আমরা লাস্ট দিনে পড়েছিলাম বিভিন্ন ধরনের যে অণুবীক্ষণ যন্ত্রগুলি আমরা দেখতে পাচ্ছিলাম, যেমন সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ, আর কি পড়েছিলাম কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আচ্ছা বলো তো, লাস্ট ক্লাসে কে কেমন পড়েছো একটু আমি দেখি। সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে আমরা কি পার্থক্য দেখেছিলাম? প্রধান কি পার্থক্য ছিল? ভেরি গুড। সরল অণুবীক্ষণ যন্ত্রে তাহলে একটি মাত্র লেন্স ইউজ করা হয়, আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দুটি লেন্স ইউজ করা হয়। আচ্ছা বলো তো, কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে লেন্স দুটি ব্যবহার করা হয় তাদের নাম কি? ভেরি গুড। বাহ, সকলে বেশ ভালোই রেসপন্সিভ, যেটা আমার খুবই ভালো লাগছে। ভেরি গুড। তাহলে একটা কি অকিউলার লেন্স আর একটা অবজেক্টিভ লেন্স। এভাবেই পড়াশুনো করে তবে আমার ক্লাসে আসবে, তাহলে আমার নিজেরও পড়াতে ভালো লাগবে এবং তোমাদের পড়াতে আমি সর্বদাই উদ্বুদ্ধ থাকবো। তাহলে চলো আজকে ক্লাসটা এরপর দিয়ে আমরা শুরু করি। কালকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র অবধি আমরা জেনেছিলাম। আজকে দেখব আরো একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় তারপরে। সেই অণুবীক্ষণ যন্ত্রের নাম কি না ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তাহলে কি আর একটা অণুবীক্ষণ যন্ত্রের নাম কি তাহলে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো। এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্য নিচ্ছিলাম, হ্যাঁ, এক দৃশ্যমান আলোর সাহায্য নিচ্ছিলাম এবং একটা আয়না সাহায্য করছিল। এক্ষেত্রে কি দেখো, এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। তোমরা পড়েছো না, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলো একটা একটা অণু। এই যন্ত্রের মধ্যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে তাহলে কি পাঠানো হয় না ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তাহলে এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে কি ব্যবহার করা হয় না তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ভালো করে মনে রাখবে, প্রত্যেকটা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতেই পারে যে অণুবীক্ষণ যন্ত্রে আমরা লেন্সের পরিবর্তে কি ইউজ করতে পারি না তড়িৎ চুম্বক। আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখানো যায়।
তাহলে বুঝতেই পারছো যথেষ্ট বড় করে কোনো বস্তুকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পারি, যেটা আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এবং সরল অণুবীক্ষণ যন্ত্রে খুব কম বড় আকারে দেখতে পেতাম। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে 15,000 থেকে 20,000 গুণ বড় করে আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম। এখানে দেখো একটা বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখানো যায়। তাহলে কতটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা পেতে পারি বুঝতে পারছো। একটা বস্তুকে আমরা 15,000 থেকে 20,000 গুণ বড় করলে যতটা দেখতে পাবো, তার চেয়ে যদি 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখি, তাহলে বস্তুটার আরো বিস্তৃত বিবরণ আমরা জানতে পারবো। সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানে লাভই হবে। তাহলে এটা হলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অনেকটা মডিফাইড ভার্সন। আর এটাকে আমরা কি বলছি? যৌগিক অণুবীক্ষণের মডিফাইড বলবো না, সায়েন্সের মডিফিকেশন ঘটেছে, যার ফলে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র পেয়েছি। এবার দেখো, দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। তাহলে দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য কি ব্যবহার করা হয়? না, ফটোগ্রাফিক ফিল্ম। এই যন্ত্রের সাহায্যে ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখা সম্ভব, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এই ধরনের বিভিন্ন রকমের অণুজীব এবং ভাইরাসকে আমরা অনেক বড় করে দেখতে পারি। এছাড়াও কোষের মধ্যে অঙ্গাণুগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন জানা সম্ভব হয়। কোষের মধ্যে যে অঙ্গাণু রয়েছে, যেগুলোকে আমরা কোষ অঙ্গাণু নামে চিনি, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা কোষ অঙ্গাণু। গলগি বডি, প্লাস্টিড, আস্তে আস্তে তোমরা এগুলো পড়বে বা আগে কোথাও পড়েছো বা নাম শুনেছো। এগুলো কি? তাহলে এক একটা কোষ অঙ্গাণু। আমরা এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাহলে এই ছোট্ট ছোট্ট কোষ অঙ্গাণুগুলিকে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে তাদের গঠন জানতে পারি। এবং সেটা কিসের দ্বারা সম্ভব হয়? না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা সম্ভব হয়। তাহলে বুঝতে পারলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কি কি বৈশিষ্ট্য রয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই অণুবীক্ষণ যন্ত্রে আমরা কোনো দ্রষ্টব্য বস্তুকে তাহলে কত গুণ বড় করে দেখতে পারি? 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখতে পারি। আর তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নামের মধ্যেই দেখো বুঝতে পারবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, তার মানে কি? এই যন্ত্রের মাধ্যমে ইলেকট্রনের কোনো কাজ আছে। সেই কাজটা কি? না, দ্রষ্টব্য বস্তু, এই ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। তার ফলেই আমরা সেই দ্রষ্টব্য বস্তুকে অতটা বড় করে এবং তার গঠনকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি। বুঝতে পেরেছো তাহলে সবাই? চলো, এবার আমরা দেখব কোষের বৈচিত্র্য। কোষ কত প্রকারের হয়, কেমন হয়, সেটা আমরা দেখব। সব জীবদেহের গঠন একরকম হয় না। সব জীবদেহের গঠন নিশ্চয়ই একরকম হয় না, এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। একটা মানুষের গঠন আলাদা, একটা অ্যানিম্যাল যেমন হাতি, জেব্রা, জিরাফ, এদের গঠনও প্রত্যেকের চেয়ে আলাদা। প্রত্যেকটা প্রাণীর গঠন বা প্রত্যেকটা জীবদেহের গঠন কি হয়? ডিফারেন্ট বা আলাদা হয়। কোনো জীবের আকার যত বড় হয়, তার দেহে কোষের সংখ্যা তত বেশি হয়। তাহলে কি জানছি? না, কোনো জীবের আকার যত বড় হয়, তার দেহে কোষের সংখ্যা তাহলে তত বড় হয়। একটা মানুষের দেহে যতগুলো কোষ রয়েছে, আমাদের চেয়ে বহুগুণে বড় একটা হাতি বা এলিফ্যান্ট বা একটা জিরাফ, তাদের দেহে আমাদের চেয়ে কোষের সংখ্যা কি অনেক বেশি হয়। তেমনি আবার অ্যামিবা বলে একটা প্রাণী রয়েছে, যার দেহ একটি কোষ নিয়েই গঠিত। আমি কালকেই বলেছিলাম যে অ্যামিবা এটা কি এককোষী বা ইউনিসেলুলার। এককোষী এবং বহুকোষী সম্পর্কে আমি কিছুটা আইডিয়া দিয়েছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা দেখব তাহলে কি প্রাণীটির নাম অ্যামিবা, যার দেহ একটি কোষ নিয়ে গঠিত, অর্থাৎ একটি কোষ একটি জীবদেহের সমতুল্য। আমরা অ্যামিবার কোষ দেহটা দেখবো, অ্যামিবার কেমন দেখতে হয় আমরা একটু পরেই দেখব। আপাতত এখন জেনে নাও অ্যামিবার দেহ তাহলে কি একটি কোষ নিয়ে গঠিত। একটা কোষ, সেই একটি কোষই হলো তার জীবদেহ।
তার মানে তার পুরো শরীরটা বা পুরো দেহটাই হলো সেই কোষটা। তাহলে বুঝতে পেরেছো, অ্যামিবার দেহ একটি কোষ নিয়ে গঠিত, অর্থাৎ একটি কোষ একটি জীবদেহের সমান। এরা এককোষী। যেহেতু একটা মাত্র কোষ দিয়েই গঠিত, তাই অ্যামিবা হলো এককোষী বা ইউনিসেলুলার। ইংলিশে এককোষীকে বলা হয় ইউনিসেলুলার। এরপরে আমরা দেখি, দেখো, মশা, বিড়াল ও হাতির দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। যেহেতু এরা তুলনায় বড়, তাই এদের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। কোষের সংখ্যা সঠিকভাবে গোনা সম্ভব নয়। কোনো দিনই যাদের দেহ বহু কোষ দ্বারা গঠিত, তাদের দেহে কোষ সংখ্যা গোনাটা অসম্ভব, গোনা যায় না। অর্থাৎ এই ধরনের জীবরা বহুকোষী। তাহলে এই ধরনের জীবদেরকে আমরা কি বলি না, বহুকোষী বা মাল্টি সেলুলার। তাহলে বহুকোষী জীব কারা? যাদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত, তাদেরকে আমরা তাহলে কি বলছি? বহুকোষী। আর যাদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত, তাদেরকে আমরা কি বলছি? এককোষী বা ইউনিসেলুলার। তাহলে এককোষী একটি জীবের উদাহরণ কি না, অ্যামিবা। আর বহুকোষী জীবের উদাহরণ কি? প্রচুর রয়েছে, যেমন মানুষ, বিড়াল, হাতি, ঘোড়া ইত্যাদি। বহুকোষী জীবে বিভিন্ন জীবন প্রক্রিয়া একই সঙ্গে ও অবিচ্ছিন্নভাবে ঘটতে পারে। পরিবর্তনশীল পরিবেশে বহুকোষী জীবের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। দেখো, এটা কি বলতে চাইছে? পরিবর্তনশীল পরিবেশ, পরিবেশ আমাদের চারিদিকে, পরিবেশ সবসময় সমান থাকে না। কখনো ঝড় হয়, কখনো বৃষ্টি হয়, কখনো গরম হয়, কখনো ঠান্ডা। আমাদের 6টা ঋতু আছে না? 6টা ঋতু তো পরপর পরিবর্তনশীল হয়ে সারা বছর ধরে থাকে। প্রথম আমাদের কি থাকে না, গরম, তারপর বর্ষা, হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, তারপর আসে শরৎকাল। তখনকার পরিবেশ এক এক ধরনের থাকে। হ্যাঁ, তারপরে কি আসে? হেমন্ত, বসন্ত, শীত। পরপর একটা একটা এক এক রকম পরিবেশ আসে। কখনো একই ধরনের পরিবেশ স্থির থাকে না। তাহলে কি বলছে? পরিবর্তনশীল পরিবেশে বহুকোষী জীবের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। দেখো, একটা উদাহরণ দিয়ে বলি। তুমি ধরো একটা ফাঁকা তোমাদের স্কুলের মাঠে, হাই স্কুল বলো বা যে কোনো এক প্রাইমারি স্কুলের মাঠে বসে আছো। এই প্রাইমারি স্কুলের যে একটা খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠে ধরো কোথাও একটা ইট পড়ে আছে, বা কোথাও একটা কাঠ পড়ে আছে। ধরছে একটা ইট পড়ে আছে। তাহলে ধরো হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড় বা ভীষণ জোরে ঝড় এলো। হ্যাঁ, যে ঝড়টা গতিবেগ যথেষ্ট। তাহলে তুমি কি দেখছো? যে একটা ইট ওখানে পড়েছিল, ঝড়টার পরে দেখবে সেই ইটটা আর সেখানে নেই। একটা ইট বা একটা ভাঙা ইট, যে কোনো একটা হতে পারে। তাহলে ঝড়ের পরে দেখবে সেই ইটটা আর নেই। অথচ তোমাদের যে স্কুলের বিল্ডিং ছিল, যেটা কিনা প্রচুর প্রচুর ইট দিয়ে তৈরি, একটা স্কুলের বিল্ডিং তৈরি করতে তো প্রচুর ইট লাগে। তাহলে অসংখ্য ইট দ্বারা একটা স্কুল তৈরি বা একটা বিদ্যালয় তৈরি। তাহলে সেই কালবৈশাখী ঝড়ে তুমি দেখলে সেই একটা ইট যেখানে ছিল সেখানে আর নেই। সেই ইটটা কি হয়েছে? ঝড়ের কবলে পড়ে অন্য কোথাও চলে গেছে বা অন্য কোথাও সরে গেছে। আর তোমাদের যে স্কুল বা বিল্ডিংটা ছিল, সেটা যেমন ছিল তেমনই আছে। তাহলে পরিবেশ পরিবর্তন হয়েছে, কিন্তু যেখানে একটা মাত্র ইট ছিল, সেটা কি হয়েছে না, ধ্বংস হয়ে গেছে বা উধাও হয়ে গেছে। আর যেটা দেখবে অত্যাধিক ইট দিয়ে তৈরি যে বিল্ডিংটা, সেটা ঠিকই আছে বা যেমন ছিল তেমনই আছে। তাহলে এইটা বলার পিছনে কারণটা কি? একটা ইটটা যদি আমরা একটা কোষ ভাবি, আর স্কুলের বিল্ডিং অধিক ইট দিয়ে তৈরি, মানে অধিক কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। স্কুলটা যদি আমি নিজেকে ভাবি, তাহলে আমার শরীর অনেক কোষ দিয়ে গঠিত। আর একটা কোষ দিয়ে গঠিত অ্যামিবা। তাহলে ঝড়ের কবলে কে বাঁচবে? একটা কোষ দিয়ে যে তৈরি, সে নিশ্চয়ই বেশিক্ষণ টিকে থাকতে পারবে না।
আর যে বেশি কোষ দিয়ে গঠিত, একটা এলিফ্যান্ট, একটা জিরাফ, তাকে ঝড়ের কবলে পড়েও তাকে উড়িয়ে নিয়ে যেতে গেলে অসুবিধা আছে, অর্থাৎ তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এখানে বলার উদ্দেশ্য একটাই, যারা বহুকোষী জীব হয়, যাদের দেহে অনেক কোষ থাকে, যারা বহুকোষী জীব হয় তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যারা এককোষী বা একটি মাত্র কোষ দ্বারা গঠিত যেসব প্রাণীরা, তাদের বেঁচে থাকার সম্ভাবনা পরিবর্তনশীল পরিবেশে, নর্মাল পরিবেশে তো সবাই বেঁচে থাকবে, সুস্থ পরিবেশে সবাই বেঁচে থাকবে, কিন্তু যখন পরিবেশ বেগতিক হবে বা পরিবর্তনশীল হবে, সেই ক্ষেত্রে এককোষী জীবেদের বেঁচে থাকার সম্ভাবনা বহুকোষী জীবের চেয়ে অনেক কম। তাহলে বুঝতে পারলে? বলো, কারোর যদি কোনো বোঝার অসুবিধা হয় আমাকে বলো, আমি আরো একবার বলে দেব। চলো, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো তাহলে। দেখো, বিভিন্ন আকারের কোষ, কোষ কত আকারের হতে পারে ছবিটাতে দেখলে তোমরা বুঝতে পারবে। বিভিন্ন আকারের কোষ হতে পারে। দেখো, প্রথম দিয়ে এটা একটা পাথরের সাইজের একটা কোষ, তারপরে দেখো ফানেলের মতো একটা কোষ, তারপর ফ্লাওয়ারের মতো একটা কোষ। দেখো বিভিন্ন টাইপের কোষ রয়েছে। মাঝখানে দেখো সরু মতো বড়, এটা একটা দণ্ডাকার কোষের মতো। দেখো, লম্বা, গোল, ডিম্বাকার, দণ্ডাকার বা পাতলা চ্যাপ্টার মতো বা সূচালো, বিভিন্ন আকৃতির কোষ হতে পারে। কোষের কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই। বুঝতে পারলে? দেখো, কোষগুলো ভালো করে খেয়াল করো। এরপরে আমি এটা কোষের আকার সম্বন্ধে আমি বলবো, তার আগে ছবিটা একবার ভালো করে তোমরা দেখে নাও যে কোষ কেমন হতে পারে। কোষের আকার এবং আকৃতি নির্ভর করে কোষ যে দেহে কোষটি রয়েছে, সেই দেহের আকার অনুযায়ী কোষের আকার গঠিত হয়। যেমন মানুষের দেহে বিভিন্ন ধরনের কোষ থাকে, স্নায়ু কোষ রয়েছে, পেশি কোষ রয়েছে, হ্যাঁ, আর লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। তো প্রত্যেকের আকার এবং আকৃতি আলাদা হয় কি হিসেবে? তার জীবদেহের চলাচল এবং গঠন অনুযায়ী। এবার দেখি কোষের আকার সম্বন্ধে। বিভিন্ন জীবের ক্ষেত্রে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন। যেমনটা আমি বললাম, বিভিন্ন জীবের ক্ষেত্রে তাহলে কি কোষের আকৃতি আলাদা আলাদা হয়। কেমন হয় না, ডিম্বাকার, আয়তাকার, বহুভুজাকার, স্তম্ভাকার, লম্বাটে, সূত্রাকার ইত্যাদি। দেখো, নিচে আমি ছবিটা দিয়েছি, এখান দিয়ে তোমরা একটা আইডিয়া পাবে যে কোষের আকৃতি বা আকার কেমন হয়। বহুকোষী কোনো জীবের দেহের বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে। দেখো, তুমি এবং তোমার বন্ধু ধরো খেলাধুলায় খুবই পারদর্শী এবং খেলাধুলো করতে ভালোবাসে। তুমি পড়াশুনো করতে ভালোবাসো এবং তুমি প্রচন্ড একটা ভালো স্কুলের একটা ভালো ছেলে, যে র্যাঙ্ক করে ফার্স্ট হয়। তো তুমি পড়াশুনোয় ভালো আর তোমার বন্ধু কি না খেলাধুলোয় ভালো। তাহলে তোমার এবং তোমার বন্ধুর শারীরিক গঠন কিছুটা হলেও আলাদা হবে। যে দৌড়বে, লাফাবে, খেলাধুলো করবে, তার পেশি অন্যরকম হয়, আর যে চুপচাপ থাকে বা খেলাধুলো করে না, তাহলে তার পেশি আলাদা হবে। যার পেশি যেমন হবে, তার আবার কোষ আলাদা হবে। তোমার বন্ধুর পেশিতে যে কোষ থাকবে তার গঠন আলাদা হবে, তোমার শরীরে তোমার পেশির যে কোষগুলো থাকবে তারও গঠন কিন্তু আলাদা হয়। তাহলে বুঝতে পারলে, বহুকোষী কোনো জীবের দেহের বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে। তুমি খেলাধুলো করো না তাই তোমার কোষের আকার আলাদা, তোমার বন্ধু খেলাধুলো করে তাই তার দেহের কোষের আকার আলাদা হবে। আচ্ছা, এরপরে দেখি, চোখের রেটিনায় মৃদু আলোয় দর্শনে সাহায্যকারী দণ্ডাকার রড কোষ এবং উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্যকারী শঙ্কু আকৃতির কোন কোষ দেখা যায়? আচ্ছা, এটা তো অনেক কঠিন ভাবে বলেছে, আমি তোমাদেরকে বলে দিই। চোখের মধ্যে রেটিনা বলে একটা অংশ থাকে, তোমরা চোখ সম্বন্ধে আরো ডিটেলসে পড়বে পরে, আগে জেনে নাও। চোখের মধ্যে রেটিনা বলে একটা অংশ থাকে, যেটা একদম চোখের ভিতরে একটা পর্দা। সেই রেটিনাতে
চোখের রেটিনাতে দু ধরনের কোষ থাকে, একটার নাম হলো রড কোষ আর একটা কি না কোন কোষ। এই রড কোষটা দেখতে দণ্ডাকারের মতো হয়, বা দণ্ড মানে কি লাঠি, বা রড শেপ হয়, তাই একে রড কোষ বলা হচ্ছে। আর কোন কোষটা দেখতে হয় শঙ্কু আকৃতির, হ্যাঁ শঙ্কু আকৃতির বা ফানেল আকৃতির দেখতে হয়, একে কি বলা হয় কোন কোষ। তাহলে দুটো দুটো কোষ উপস্থিত থাকে চোখের রেটিনাতে। এই রড কোষটা কিসে সাহায্য করে? অল্প আলোতে দেখতে সাহায্য করে। যখন অন্ধকার বা অল্প আলো থাকে তখন আমাদের দেখতে সাহায্য করে কে? এই রড কোষ। আর যখন উজ্জ্বল আলো থাকে, অধিক আলোয় থাকে, তখন সাহায্য করে কে আমাদেরকে দেখতে? না এই শঙ্কু আকৃতির কোন কোষ। তাহলে বোঝা গেল রড কোষ কি হয়, তাহলে দণ্ডাকার আকৃতির হয়। আর আমাদের চোখের আর একটা যে কোষ রয়েছে কোন কোষ, সেটা কি না শঙ্কু আকৃতির হয়। তাহলে আমাদের বিভিন্ন ধরনের কোষের আকৃতি আমাদের শরীরে আমরা দেখতে পাই। আবার কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, রডের মতো বা কমা চিহ্নের মতো হয়। দেখো ছবিতে ফার্স্ট লাইনের 6th ছবিতে দেখো একদম কমার মতো আকৃতির যুক্ত একটা কোষের ছবি রয়েছে। ঠিক এমনটাই হয় কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ, আবার গোলাকার, রডের মতো বা কমা চিহ্নের মতো হয়। স্পাইরোগাইরা নামক একটা শৈবাল রয়েছে যার দেহ সূত্রাকার কতগুলি আয়তাকার কোষ দ্বারা গঠিত। দেখো একদম ধারে, ছবিটার একদম ধারের একটু আগে দেখো পাতলা ফিতের মতো আয়তাকার কোষ রয়েছে। আয়তাকার দেখতে এক ধরনের কোষ রয়েছে, সেটা তাহলে কাদের দেখা যায়? না স্পাইরোগাইরার মতো শৈবালের সূত্রাকার দেহ কতগুলি আয়তাকার কোষ দ্বারা গঠিত। এটা তাহলে স্পাইরোগাইরা নামক শৈবালের দেহে এই ধরনের কোষ থাকে। তাহলে এই বিভিন্ন আকারের কোষ এবং সেগুলি কি জন্য বিভিন্ন আকারে হয় তাহলে বোঝা গেল। দেহের কাজের উপর ডিপেন্ড করে কোষের আকৃতি নির্ভর করে। চলো এই অবধি বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো অ্যামিবা, যেটা বলছিলাম এক কোষী, সেই অ্যামিবা সম্পর্কে আমরা একটু জানি। অ্যামিবার আকৃতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর আকৃতি কি না অনিয়মিত। সব সময় যে আমরা অ্যামিবার, দেখো নিচে অ্যামিবার ছবি রয়েছে, সব সময় যে আমরা অ্যামিবার এইরকম ছবি দেখবো তা কিন্তু নয়। এদের আকৃতি কি হয়? অনিয়মিত, মানে সর্বদা পরিবর্তনশীল। দেখো পরিবর্তনশীল কেন সেটা আমি বলছি। অ্যামিবার আকৃতি অন্য জীবকোষের মতো নয়, সর্বদাই এর আকৃতি পরিবর্তিত হয়। অ্যামিবার দেহের বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশগুলো লক্ষ্য করো, এগুলির নাম হলো ক্ষণপদ। ক্ষণপদ কখনো তৈরি হয় আবার পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এগুলো অ্যামিবার চলাফেরায় সাহায্য করে। দেখো এখানে যেটা বলতে চেয়েছে, এটা একটা অ্যামিবার ছবি। দেখো অ্যামিবার সামনের দিকে একটা ছোট্ট সরু মতো অংশ বেরিয়ে এসছে, সেটাকেই আমরা কি বলছি? ক্ষণপদ। ক্ষণ মানে কি? বেশিক্ষণ স্থায়ী নয়, অস্থায়ী। ক্ষণপদ, হ্যাঁ ছোট্ট ক্ষণপদ, যেটা হলো অস্থায়ী। চলাচলের জন্য এই ধরনের কিছু ক্ষণপদ বাড়িয়ে দেয় এবং নিজের শরীরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এইভাবে এরা কি করে? চলাচল করে। তাহলে দেখো অ্যামিবা তাহলে কি বলছে? অ্যামিবার আকৃতি তাহলে সব সময় পরিবর্তনশীল, এর আকৃতি অনিয়মিত। আর দেখো অ্যামিবার একটা কি তৈরি হয়? ক্ষণপদ, যেটার দ্বারা এরা চলাফেরা করতে পারে। আর অ্যামিবাকে আমরা এর আগেই পড়েছি, অ্যামিবা হলো এককোষী বা একটাই মাত্র কোষ দ্বারা গঠিত। তাহলে বোঝা গেল অ্যামিবা সম্পর্কে। এরপরে দেখো মানুষের দেহে আরো নানা ধরনের কোষ লক্ষ্য করা যায়। আমরা একটু আগেই পড়লাম মানুষের চোখে রেটিনাতে দু ধরনের কোষ পাওয়া যায়, তেমনি মানুষের দেহে অসংখ্য কোষ লক্ষ্য করা যায়। তাহলে রেটিনাতে যে আমরা রড কোষ আর কোন কোষ দেখছিলাম, তাদের আবার বিভিন্ন বিভিন্ন আকার দেখেছিলাম। রড কোষটা ছিল দণ্ডাকার আর কোন কোষ ছিল কি শঙ্কু আকৃতির। এটা দেখো একটা শ্বেত রক্তকণিকার ছবি। মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। তাহলে মানুষের রক্তে কোনো জীবাণু যদি মানুষের রক্তে অ্যাটাক করে বা আক্রমণ করে,
তাহলে সেই জীবাণুটাকে প্রতিহত করার কাজ কার তাহলে? না শ্বেত রক্তকণিকা, বা একে ইংলিশে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসেল। যাই হোক, ইংলিশ মনে রাখার দরকার নেই, বা পারলে মনে রাখবে। তাহলে মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার কাজ কার? না শ্বেত রক্তকণিকার। সেই জন্য মানুষের রক্তে কি থাকে? না শ্বেত রক্তকণিকা থাকে। এরাও অ্যামিবার মতো নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে। তাহলে শ্বেত রক্তকণিকার অ্যামিবার মধ্যে তাহলে মিল কোথায়? অ্যামিবাও নিজেদের দেহ সবসময় পরিবর্তন করে, আবার শ্বেত রক্তকণিকাও অ্যামিবার মতো নিজেদের আকৃতি পরিবর্তন করতে সক্ষম। তবে মনে রাখতে হবে, অ্যামিবা কিন্তু একটি স্বাধীন জীব, বা একটা সম্পূর্ণ আলাদা জীব। আর শ্বেত রক্তকণিকা কি? না এটি একটি দেহের কোষ। তাহলে দেখো, শ্বেত রক্তকণিকার আকারটা দেখো। তবে এই আকার কিন্তু শ্বেত রক্তকণিকা সবসময়ের জন্য থাকে না, এরা নিজেদের আকার কি করে? না পরিবর্তন করে। তাহলে বুঝতে পারলাম শ্বেত রক্তকণিকার আকৃতি পরিবর্তনশীল, এবং এটি মানুষের রক্তে থাকে, রক্তে থেকে জীবাণু ধ্বংসের কাজ করে। এরপরে দেখি লোহিত রক্তকণিকা। তাহলে মানুষের রক্তে আর কি কণিকা রয়েছে? না লোহিত রক্তকণিকা রয়েছে। লোহিত রক্তকণিকার আবার দেখো, এটিও এক ধরনের কোষ, এবং লোহিত রক্তকণিকার দেখো আকার গোলাকার হয়, আবার দুপাশ চ্যাপ্টা হয়, চাকতির মতো হয়। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আকার তাহলে কেমন দেখো? গোলাকার হয়, দুপাশ চ্যাপ্টা হয়, বা চাকতির মতো হতে পারে। এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। তাহলে শ্বেত রক্তকণিকার আকার এরকম আলাদা আলাদা কেন হয়? আমাদের শরীরে তো বিভিন্ন ব্যাসের রক্তনালী রয়েছে। সব রক্তনালী নিশ্চয় সমান সরু বা সমান মোটা নয়। কিছু কিছু রক্তনালী আছে মোটা হয়, কিছু কিছু রক্তনালী আছে কি হয়? না সরু হয়। তাহলে এই বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাসের রক্তনালী বর্তমান, তাহলে লোহিত রক্তকণিকার আকার এইরূপ হওয়ার কারণ কি? না এই বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত করতে কি হয়? সুবিধা হয়, এবং বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। তাহলে লোহিত রক্তকণিকা কি করে? অক্সিজেন পরিবহন করে, এবং যাতে বেশি পরিমাণে এরা অক্সিজেন পরিবহন করতে পারে, তার জন্যই এদের দেহের আকার এরকম গোলাকারও হয়, দুপাশ চ্যাপ্টা হয়, আবার কখনো কখনো চাকতির মতো হতে পারে। তাহলে বুঝতে পারলে লোহিত রক্তকণিকার আকার কেমন, এবং এই ধরনের আকার কিসের জন্য হয়। চলো, এই অবধি যদি কারো কোথাও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে একবার বলো, আমি বলে দিয়ে তারপরে এগোবো। তাহলে বুঝতে পেরেছো আশা করি সবাই। ভেরি গুড। এরপরে দেখো, যে পেশি কোষের সম্বন্ধে আমি বলছিলাম একটু আগে, যে তোমার পেশি কোষ এক ধরনের হবে, তোমার বন্ধু যে খেলাধুলো খুবই পারদর্শী এবং অনেক বেশি খেলাধুলো করে, তার পেশি কোষ কি হবে? আলাদা হবে। দেখো, পেশি কোষগুলো সাধারণত দেখতে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা সংকোচন। এই চ্যাপ্টা হয় কিসের জন্য? না সংকোচন প্রসারণের জন্য এই ধরনের দেখতে হয়। দেখো, পেশিগুলো একটু সূচালো এবং চ্যাপ্টা ধরনের। দেখো, পেশি কোষের দুপ্রান্ত ছোঁচালো, মাঝখানটা চওড়া হওয়ায় সংকোচন প্রসারণের সুবিধা হয়। তুমি যে হাঁটাচলা করছো, হাঁটাচলা করলে তোমাদের শরীর কি হচ্ছে? না মুভ করছে, বা আমাদের শরীরে যে পেশি রয়েছে সেগুলো নড়াচড়া করছে। তাহলে এই শরীরে নড়াচড়া হওয়ার জন্য, বা আমাদের পেশির যে কোষগুলো রয়েছে সেগুলো কি হয়? না ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল মানে কি? যেরকম, বা খাপ খাইয়ে নেওয়া, বাংলাতে বলা হয় কি না খাপ খাইয়ে নেওয়া। যেমন তুমি কাজ করবে, ঠিক সেইভাবেই তোমার কোষগুলো সেই তেমনই হয়ে যাবে। তুমি যদি প্রত্যেক দিন যদি এক্সারসাইজ করো বা ব্যায়াম করো, তাহলে তোমার হাতের পেশি, পায়ের পেশি, এগুলো অন্যরকম দেখতে হয় না? অনেক শক্ত হয়ে যায় আগের চেয়ে, বা অন্যরকম শেপের হয়। আগে তোমার যেমন পেশি ছিল
তারপরে সম্পূর্ণ আলাদা দেখতে হয় পেশিগুলো, তাহলে কি হয়, সেই পেশিতে যে পেশি কোষগুলো রয়েছে সেগুলোর আকৃতি চেঞ্জ হয়ে যায়। সেটা কেন হয়? তোমার কাজের জন্য হয়। তুমি যেমন কাজ করবে তোমার শরীরে পেশির কোষগুলিও আকৃতি সে তেমন ভাবেই হবে। তাহলে সাধারণত পেশি কোষগুলি কেমন হয় না, দুদিকে ছুঁচালো হয়, মাঝখানটা চওড়া হয়। কেন? যাতে সংকোচন এবং প্রসারণে সুবিধা হয়। পেশি কোষের সংকোচন প্রসারণের জন্য মানুষের স্থান পরিবর্তন, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরণ, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন, রক্তনালীর মধ্য দিয়ে রক্তের সংবহন ইত্যাদি কার্য সম্পন্ন হয়। দেখো এখানে কি বলছে, পেশিকোষের সংকোচন প্রসারণের জন্য। পেশিকোষের সংকোচন প্রসারণের জন্য তাহলে কি হচ্ছে না, মানুষের স্থান পরিবর্তন হচ্ছে। আমরা যদি দৌড়ই তাহলে কি হয়, আমাদের পেশি সংকোচন এবং প্রসারণ হয়, যার ফলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। আবার কি হচ্ছে, খাদ্য নালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরণও হচ্ছে। আমরা যত দৌড়াবো আমাদের সারা শরীর তো দৌড়াচ্ছে, সারা শরীরের সমস্ত পার্টস বা সমস্ত অঙ্গ স্থান মুভ করছে, যার ফলে কি হচ্ছে না, স্থান পরিবর্তন তো হচ্ছেই, সাথে দেখো খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরণ হচ্ছে, আবার শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন, রক্তনালীর মধ্য দিয়ে রক্তের সংবহন ইত্যাদি কার্য সম্পন্ন হচ্ছে। আর কি কি তাহলে, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন হচ্ছে, আর রক্তনালীর মধ্য দিয়ে রক্তের সংবহন, এই প্রভৃতি কি হচ্ছে না, পেশিকোষের দ্বারা, পেশিকোষের সংকোচন এবং প্রসারণের দ্বারা ঘটছে। তাহলে আমাদের পেশিকোষ কেমন দেখতে হয় এবং তার কি কাজ আমরা জানলাম। চলো, ভেরি গুড। এরপরে দেখি স্নায়ুকোষ। স্নায়ুকোষ হলো সবচাইতে বড় কোষ, আমাদের দেহের সবচেয়ে বড় কোষ হলো স্নায়ুকোষ। এই ইংলিশে আমরা বলতে পারি নিউরন। তাহলে আমাদের শরীরে বা আমাদের জীবদেহের সবচেয়ে বড় কোষ কি না, স্নায়ুকোষ। স্নায়ুকোষ সম্পর্কে ডিটেলসে আমরা জানবো। দেখো স্নায়ুকোষের ছবিটা আগে। একটা গোলাকার, মাথার দিকে গোলাকার, আর একটা কি লেজের মতো অংশ বেরিয়ে গেছে, আর মাথার দিকে দেখো কিছু শাখা প্রশাখা বেরিয়েছে, আর এই লেজের একদম শেষ প্রান্তে দেখো শাখা প্রশাখা বেরিয়েছে। এগুলির কি নাম বা কি সমস্ত কিছু আমরা পরে ডিটেলসে পড়বো। আপাতত তোমরা এটা জেনে রাখো যে স্নায়ু কোষ হলো জীবদেহের সবচাইতে বড় কোষ। আচ্ছা, আমরা স্নায়ু কোষ সম্পর্কে একটু ডিটেলসে জানি। অন্যান্য কোষের তুলনায় স্নায়ু কোষ দৈর্ঘ্যে অনেক বেশি হয়। যেটা আমি বললাম, অন্যান্য কোষের তুলনায় কি স্নায়ু কোষ দৈর্ঘ্যে অনেক বেশি হয়। আর এর মূল কোষদেহ তারার মতো বা গোলাকার ও তার সঙ্গে নানা আকৃতির শাখা প্রশাখা যুক্ত। দেখো এর মূল দেহ তাহলে কেমন, কোষদেহ তারার মতো বা গোলাকার, অনেকটা তারার মতো বা গোলাকার হয়, দেখতেই পাচ্ছ ছবিতে। তার সঙ্গে কি থাকছে না, নানা আকৃতির শাখা প্রশাখা যুক্ত। এরা পরিবেশ থেকে, পরিবেশ মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। কি কি উদ্দীপনা না, আলো, শব্দ, গন্ধ, স্বাদ, চাপ, ব্যথা ও তাপ প্রভৃতি বিভিন্ন এই উদ্দীপনা গ্রহণ করে এবং তাকে পরিবহন করে। কেমন ভাবে উদ্দীপনা গ্রহণ করছে এবং পরিবহন করছে আমি সংক্ষেপে বলছি। দেখো এই যে কোষ দেহের মাথাটা দেখছো, যেটা বলা হয়েছিল গোলাকার বা তারার মতো, তার উপরে দেখো কিছু শাখা প্রশাখা রয়েছে, এগুলোকে আমরা অ্যাক্সন এবং ডেনড্রন বলে থাকি। এই অ্যাক্সন এবং ডেনড্রনের সাহায্যে আমরা যদি কোনো রকম আলো বা গন্ধ পাই, সেই উদ্দীপনাটা এখান দিয়ে গৃহীত হয়, এবং গৃহীত হয়ে এই লম্বা, এই যে লম্বা অংশটা দেখছো, এখান দিয়ে একদম এই শেষ অঙ্গ, এই শেষ অংশটাকে বলা হয় প্রান্তবুরুষ। এটা তোমরা জেনে রাখো, পরে আবারও ডিটেলসে জানবে। এগুলোকে আমরা বলি প্রান্তবুরুষ, এই লেজের একদম শেষ প্রান্তটুকু। এখান দিয়ে আবার একটা নতুন স্নায়ুকোষ এর সঙ্গে যুক্ত থাকছে। এইভাবে একটা স্নায়ুকোষ দিয়ে আর একটা স্নায়ুকোষে উদ্দীপনা গ্রহণ হচ্ছে, এবং উদ্দীপনা গ্রহণ হয়ে সেটা পরিবহন হচ্ছে আরো তার পরবর্তী স্নায়ুকোষ। একটা স্নায়ুকোষের সাথে একটা স্নায়ুকোষ লিঙ্ক থাকে বা সংযুক্ত থাকে। এইভাবে কি হয়, উদ্দীপনা গ্রহণ হয় এবং পরিবহন হয়। এরপরে দেখো এভাবে জীবদেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে কি হচ্ছে না, একটা সমন্বয় সাধন হচ্ছে।
যে কোনো মেরুদণ্ডী, যেমন ব্যাঙ, সাপ, পাখি, বাঘ, মানুষ, এগুলো কি না মেরুদণ্ডী প্রাণী? যে কোনো মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রায় 200 এর বেশি কোষীয় বৈচিত্র্য চোখে পড়ে। তাহলে যে কোনো মেরুদণ্ডী প্রাণীর কি দেহে কি দেখতে পাই না 200-র বেশি কোষীয় বৈচিত্র্য আমরা দেখতে পাই। এছাড়াও দেখো উদ্ভিদ দেহেও কোষের আকৃতিগত পার্থক্য চোখে পড়ে। এরপরে আমরা কি দেখব না উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহেও কোষের আকৃতিগত পার্থক্য চোখে পড়ে। মূল বা কাণ্ডের অগ্রভাগে যে কোষগুলি থাকে তারা ক্রমাগত বিভাজিত হয়। তাহলে কোন কোষগুলি বেশি বিভাজিত হয়? একটা গাছ যখন বাড়ে তখন গাছের যে অগ্রভাগ, যে কাণ্ডের অগ্রভাগ, সেটা আগে বাড়ে। তা সেই অগ্রভাগে সব সময় কি হয় না কোষ বিভাজিত হয়। এই ধরনের কোষগুলো বহুভুজাকার হয়, মানে বহুভুজাকার। দেখো হেক্সাগন বা ষষ্ঠভুজাকার, দেখো এখানে রয়েছে বহুভুজাকার, কেমন দেখতে, গোল গোল মতো দেখতে। দেখো এই ধরনের কোষগুলো এই গোলাকার দেখতে হয় এবং বহুভুজাকার হয়। আর কাণ্ডের ভিতরে মূল থেকে পাতা পর্যন্ত জলের ঊর্ধ্বমুখী সংবহনের সঙ্গে যে কোষগুলো যুক্ত তারা আবার কি হয় না নলাকার হয়। দেখো নলের আকারের মতো হয়। এগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে মূল থেকে যখন খনিজ লবণ উদ্ভিদ গ্রহণ করে পাতা অবধি পৌঁছাচ্ছে, সেই সংবহনের সঙ্গে যে কোষগুলো যুক্ত থাকে তারা কি হয় না নলাকার হয় বা নলের মতো আকারের হয়। আর যে কোষগুলি কাণ্ডের অগ্রভাগে থাকছে, সবসময় বিভাজিত হচ্ছে, সেগুলি কি হয় গোলাকার দেখতে হয় এবং বহুভুজাকার হয়, অনেকগুলি বাহু থাকে। তাহলে বোঝা গেল উদ্ভিদ দেহের কোষগুলি কেমন হয়। আচ্ছা চলো, কতটা বড় একটা কোষ কতটা বড় হতে পারে? কোষের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয়। মনে রাখবে কোষের আকার তাহলে কি দিয়ে মাপা হয়? মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয়। অধিকাংশ কোষের আকার 5 থেকে 10 মাইক্রন। তাহলে অধিকাংশ কোষের আকার কি হয় না 5 থেকে 10 মাইক্রন হয়। কোষের আকারের সঙ্গে জীবদেহের আকারের কোনো সরাসরি সম্পর্ক নেই। কোষের আকারের সঙ্গে জীবদেহের তাহলে কি আকারের কোনো সরাসরি সম্পর্ক নেই। কোষের আকৃতি বরং কোষের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে কোষের আকৃতি জীবদেহের আকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কোষের আকৃতি আমি একটু আগেই বললাম কি কোষের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। তুমি কি ধরনের কাজ করছো সেই অনুযায়ী তোমার দেহে কোষ তৈরি হবে। একটি হাতি ও ইঁদুর উভয়ের দেহে স্নায়ুকোষ দীর্ঘ ও শাখা প্রশাখা যুক্ত। তাহলে হাতির দেহে যেমন কোষ রয়েছে, ইঁদুরের দেহেও তেমনি স্নায়ুকোষ রয়েছে। তাই বলছে যে কোষের আকারের সাথে জীবদেহের আকারের কোনো সম্পর্ক নেই। উভয়ের দেহেই স্নায়ুকোষ উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনা পরিবহনের মতো কাজের সঙ্গে যুক্ত। তাহলে স্নায়ুকোষের কাজই হলো কি উদ্দীপনা গ্রহণ করা এবং সেই উদ্দীপনাটাকে কি করে উত্তেজনাতে পরিবহন করে। তাহলে বুঝতে পারলে? এই অবধি কারো কোনো বোঝার অসুবিধা থাকলে আমাকে বলো। সবাই আশা করি বুঝতে পেরেছো। খুবই সিম্পল, একটু মন দিয়ে বুঝলেই বুঝতে পারবে, এমন কিছু কঠিন নয় কিন্তু। চলো, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো। তা আজ তাহলে আমাদের ক্লাসটা এই অবধি থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা।